নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আর জেলার খবরে আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র। আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। লড়াইটা যে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে জোরদার হবে তার আভাস কিন্তু প্রথম থেকেই ছিল। আর এই উত্তর কলকাতা কেন্দ্র নিয়ে তৃণমূলের অন্দরে অনেক জল কিন্তু গড়িয়েছে। এই কেন্দ্রে 3 বারের সাংসদ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। এমনও শোনা যাচ্ছিল যে এই আসনে এবার বরানগরের পদত্যাগী বিধায়ক তাপস রায় তিনি প্রার্থী হতে চেয়েছিলেন, আর সেই নিয়েই বিবাদ। আর সেই বিবাদের জেরে বাঁধে অশান্তি, এবং তারপরেই আমরা যেমনটা দেখলাম যে তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। 23 বছর একটা দলকে দেবার পর সেটা থেকে তিনি বিজেপিতে চলে এলেন। এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র নিয়ে বিবাদ এমনটাই কিন্তু কানাঘুষো শোনা গিয়েছিল। আর তারপরেই এবার এই কেন্দ্র থেকেই বিজেপির মুখ হলেন তাপস রায়। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রেখেছে তৃণমূল, আর অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী বর্ষিয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য। একেবারে জোরদার একটা লড়াই। প্রথমেই সত্যজিৎ যে প্রশ্নটা রাখবো, উত্তর কলকাতা যেখানে এতগুলো মানে তিনটে হেভিওয়েট নেতা রয়েছেন, জোরদার একটা লড়াই, কিসের নিরিখে ভোটটা হয় উত্তর কলকাতায়? দেখো, প্রথমত উত্তর কলকাতার রাজনীতিটা কিন্তু মানে কংগ্রেসের গড়। যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার আগে কলকাতা কিন্তু বরাবরই কংগ্রেসের গড় ছিল। এবার তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর কলকাতা তৃণমূলের হাতেই ছিল, এখনও রয়েছে। তো বিষয়টা হচ্ছে এই কলকাতা কেন্দ্রের সাংসদ, উত্তর কলকাতার সাংসদ ছিলেন একসময় অজিত পাজা। তো তার প্রয়াণের পরে এই উত্তর কলকাতা কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন, মাঝখানে একবার মোহাম্মদ সেলিম জিতেছিলেন, তারপর থেকে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখ। এবার উত্তর কলকাতার প্রধানত অনেকগুলো সমীকরণ রয়েছে। এখানে অনেক হিন্দিভাষী মানুষ বসবাস করেন, কিছু মাইনরিটি ভোটার রয়েছে, যথেষ্ট বেশি পরিমাণে রয়েছে। পাশাপাশি রয়েছে তোমার কলকাতার বাংলার প্রাণকেন্দ্র বলা চলে। তো কলকাতার মূলত যে বিষয়গুলো সামনে আসছে, যে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার, যারাই কোনো কিছু ঘোষণা করছে, তো কলকাতা থেকে রাজ্যের কোনো কিছু শুরু হলে সেটা কলকাতা থেকেই শুরু হয়। সুতরাং প্রাণকেন্দ্র কিন্তু এই কলকাতা। তো স্বাভাবিকভাবেই কলকাতার মানে রাজ্যের ডেভেলপ সেটা কিন্তু কলকাতার দিক থেকে দেখতেই শুরু হবে। তুমি উড়ালপুল বলো বা যে কোনো উন্নয়নমূলক জিনিসই হোক, সেটা কিন্তু কলকাতা থেকেই শুরু হয়। তো স্বাভাবিকভাবেই কলকাতা যেহেতু রাজ্যের প্রাণকেন্দ্র, সুতরাং এখানকার উন্নয়নটাই হচ্ছে প্রধান ইস্যু। একেবারেই তুমি যেমনটা বললে যে উত্তর কলকাতার উন্নয়ন যেমন একটা ইস্যু, পাশাপাশি এই উত্তর কলকাতা যেটা বললো সত্যজিৎ যে প্রাণ কেন্দ্র, কলকাতার প্রাণ কেন্দ্র আমরা বলতে পারি উত্তর কলকাতাকে। আর সেই কারণেই কি এতটা গুরুত্বপূর্ণ এই কেন্দ্র, কারণ এই উত্তর কলকাতা সেই কেন্দ্র নিয়েই কিন্তু এত জলঘোলা এবং তাপস রায় এবং সুদীপের যে লড়াইটা আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, তাপস রায় এখান থেকে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু তিনি টিকিট পাবেন না, সেই জন্যই তিনি বিজেপিতে যোগদান করেছেন। এই যে আমরা জল্পনাগুলো শুনতে পেয়েছিলাম যে কেন্দ্র নিয়ে এত জলঘোলা, সেই কারণেই কি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে উত্তর কলকাতা? দেখো, উত্তর কলকাতার গুরুত্বটা আজকে নতুন নয়। আমরা জানি অজিত পাজা যখন এই উত্তর কলকাতার সাংসদ ছিলেন, সিপিএম কিন্তু দীর্ঘ 34 বছর রাজ্য শাসন করেছে। তারা কিন্তু সর্বশক্তি দিয়ে এই উত্তর কলকাতা দখল করার জন্য ঝাঁপিয়েছে। কিন্তু অজিত পাজার হেভিওয়েট নেতা ছিলেন, তার যে প্রভাব প্রতিপত্তি সব কিছুর ভিত্তিতে তিনি কিন্তু বারবার জয়ী হয়ে এসেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিটে যেতেন 1999 সালে। তো তারপর থেকে তিনি তৃণমূলের সাংসদ। মাঝখানে তুমি জানো তৃণমূলের সঙ্গে একবার বিবাদ তৈরি হয় তার, তো যার ফলে 2004-এ কিন্তু তৃণমূলের টিকিটে ওখানে দাঁড়িয়েছিল সুব্রত মুখোপাধ্যায়, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়। তিনি কিন্তু তৃণমূলের প্রার্থী ছিলেন। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন নির্দল, তাকে সমর্থন জানিয়েছিল কংগ্রেস, কিন্তু সেখানে যেতে কিন্তু বামফ্রন্ট মোহাম্মদ সেলিম সেবা জিতেছিলেন। তো তারপর থেকে কিন্তু একটা না, 2009-এ আমরা জানি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন। তো তারপর থেকে কিন্তু এককভাবে তৃণমূলই দখল করে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই। এবার আরও একটা বিষয়, যে এই যে উত্তর কলকাতা, এটা নিয়ে বামফ্রন্টের মাথা ব্যথা আগে থেকেও ছিল, এখনও রয়েছে। আর বিজেপি যেহেতু কেন্দ্রে আসার পর বাংলাকে পাখির চোখ করেছে, সেদিক দিয়ে তোমার দক্ষিণ কলকাতার তুলনায়, পার্শ্ববর্তী যে দক্ষিণ কলকাতা, তার তুলনায় উত্তর কলকাতা কিন্তু অনেকটা সেফ বিজেপির কাছে। তার কারণ অনেক হিন্দুভাষী মানুষের বাস এই উত্তর কলকাতায়। পাশাপাশি যেন মুসলিম সংখ্যালঘু ভোট অনেকটা রয়েছে, কিন্তু সেটা দক্ষিণ কলকাতা থেকে কিছুটা কম।
তো স্বাভাবিকভাবেই বিজেপি কিন্তু এখানে পাখির চোখ করেছে, যার ফলে বিজেপি এখানে দেখো প্রার্থী নিয়ে, আমরা জানি গতবার এখানে প্রার্থী ছিলেন রাহুল সিনহা। তো বিজেপি এখানে কিন্তু মানে জয়ের জন্যই ঝাঁপাবে, সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। আমরা জানি বিজেপির নেতা সজল ঘোষ, তিনি কিন্তু এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের মানে রাজনৈতিক যে সংগঠন, সেটা কিন্তু বেশ 3 বছর থেকে কিন্তু তিনি তৈরি করে আসছিলেন। তো সেইখানে তাপস রায়ের বিবাদও যেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে, তারও হয়তো ইচ্ছে যে সংসদে যাওয়া। তো সেখানে কিন্তু তিনি কিন্তু সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছিলেন। পাশাপাশি যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, তারও আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়। তো স্বাভাবিকভাবেই গত কয়েক মাস থেকে আলোচনার কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী করেছে তৃণমূল ত্যাগী তাপস রায়কে। এখন ফলাফল কী হয় সেটা তো পরে বোঝা যাবে, কিন্তু যে আলোচনাটা কয়েক মাস ধরে চলছিল উত্তর কলকাতা নিয়ে, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। একেবারে সত্যজিৎ যেমনটা বললে যে উত্তর কলকাতা একেবারেই হচ্ছে যে কলকাতা শহরের প্রাণকেন্দ্র, আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। আর কলকাতা বললে যে বিশেষ বিশেষ নামগুলো আমাদের মাথায় আসে, ধর্মতলা, কলেজ স্ট্রিট, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, পাশাপাশি ইএসআই হাসপাতাল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের আওতায় আসে। আর সেই কারণেই কিন্তু এই উত্তর কলকাতাকে পেতে মরিয়া শাসক বিরোধী দুপক্ষই। আর আপনাদের আরও একটা বিষয় যেটা জানিয়ে রাখি, যেমনটা বলছিলাম যে বাম কংগ্রেস জোট প্রার্থী হচ্ছেন প্রদীপ ভট্টাচার্য, অন্যদিকে তৃণমূল এই লোকসভা কেন্দ্রে ভরসা রেখেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর, আর অন্যদিকে বিজেপি মুখ করেছে তাপস রায়কে। এই যে 3 জন নেতা, প্রদীপ ভট্টাচার্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়, 3 জন কিন্তু একসময়ের সতীর্থ বলতে পারি আমরা, কারণ 3 জনই কিন্তু কংগ্রেস থেকে উঠে আসা। আর তারাই এবছর মানে 2024-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে তারাই কিন্তু যুযুধান প্রতিপক্ষ হয়ে উঠেছে। মানে একেবারে যারা বন্ধু ছিলেন তারাই আজকে প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী আমরা বলতে পারি সত্যজিৎ। তাহলে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে, কারণ এক সময় তারা একসাথে রাজনীতিটা শুরু করেছিলেন, আমরা বলতে পারি বয়সের কিছু এদিক ওদিক থাকলেও একসাথে কংগ্রেস থেকে রাজনীতিটা শুরু করেছিলেন। তার মধ্যে একজন তিনি কংগ্রেস থেকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এসেছেন, আবার কংগ্রেসে ফিরে গিয়েছিলেন, কিন্তু আবারও সেই তৃণমূলে যোগদান করেন তিনি। আর প্রদীপ ভট্টাচার্য তিনি তো প্রথম থেকেই কংগ্রেসে রয়ে গিয়েছেন। আর এখন তাপস রায়ের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, তিনি প্রথমে কংগ্রেস থেকে তৃণমূল আর এখন তৃণমূল থেকে বিজেপিতে গেলেন। তাহলে 3 জনেই কিন্তু কংগ্রেস থেকে উঠে আসা। তাহলে সেক্ষেত্রে লড়াইটা কতটা জোরদার হতে চলেছে? লড়াই হাড্ডাহাড্ডি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ বিজেপি কিন্তু বাংলাকে পাখির চোখ করেছে, আর বিজেপি যে কয়েকটি কেন্দ্র নিয়ে সবথেকে টার্গেট করেছে তার মধ্যে অন্যতম কিন্তু উত্তর কলকাতা। তো যার ফলে দেখো একটা সময় মনে হচ্ছিল সজল ঘোষ প্রার্থী হবে, তো সজল ঘোষ সেখানে তাপস রায় যে উঠে আসা, তাপস রায়ের দল বদল, যার ফলে তাপস রায়ের কিন্তু রাজনৈতিক একটা ভীতি রয়েছে কলকাতা কেন্দ্রিক। তুমি জানো তাপস রায় বরানগরের বিধায়ক, বরানগর কিন্তু দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, কিন্তু তাপস রায় কিন্তু সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কিন্তু আক্রমণটা সানিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে তার নজর ছিল উত্তর কলকাতার দিকে। তো এখন যেহেতু তৃণমূলের সংগঠনের অনেকটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাপস রায়, যার ফলে পাশাপাশি বিজেপির টার্গেট এই উত্তর কলকাতা কেন্দ্র। তো সুতরাং বিজেপি সর্বশক্তিতে ঝাঁপাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে তোমার তৃণমূলের মুখ যেন একটা স্তম্ভ বলা চলে, যেহেতু বেশ কয়েকবার উত্তর কলকাতা থেকেই জিতেই সাংসদ হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুতরাং তার জনভিত্তি রয়েছে, জনপ্রিয়তা, পাশাপাশি কলকাতা যেহেতু তৃণমূলের গড়, এক বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কংগ্রেস সিপিএম প্রার্থী করেছে প্রদীপ ভট্টাচার্য। আমরা জানি প্রদীপ ভট্টাচার্য দীর্ঘদিনের বর্ষিয়ান কংগ্রেস নেতা, কিন্তু গত কয়েক বছরে কংগ্রেস বলো সিপিএমের শক্তি কিন্তু অনেকটা নড়বড়ে, সংগঠন একেবারেই নেই বললেই চলে, অনেকটা ভেঙেছে। জোট হিসেবে কতটা ভোট কাটতে পারে এটা একটা বিষয়, কিন্তু লড়াইটা মূলত তাপস রায় বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে চলেছে। একেবারেই তুমি যেমনটা বললে যে তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। কিন্তু গত দুবারের যে লোকসভা নির্বাচন সেখানে আমরা দেখেছি লড়াইটা মূলত তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি। সেখানে কিন্তু বাম বা কংগ্রেস তারা কিন্তু কোনোভাবেই লড়াইয়ে সামিল হতে পারেনি, অনেকটাই পিছিয়ে ছিল ভোট সংখ্যার নিরিখে। আর অন্যদিকে আমরা যেমনটা দেখেছি যে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যেই কিন্তু লড়াইটা প্রধানত হতে চলেছে। এখানে আরও একটা বিষয় দেখো, গত দুবারে আমরা 2014 আর
2019 গত দুবারে আমরা দেখেছি যে বিজেপিতে ছিলেন রাহুল সিনহা, তিনি এই লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন, পাশাপাশি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর অসন্তোষ প্রকাশ করেই কিন্তু এক প্রকার দল ছেড়েছেন তাপস রায়। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কিন্তু দলের ভেতর থেকে একটা অসন্তোষ ক্রমাগত আমরা দেখেছি মাথাচাড়া দিয়ে উঠেছে বিচ্ছিন্নভাবে। কুণাল ঘোষও বারে বারে সরব হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই আবার প্রার্থী করতে চলেছে তৃণমূল, আর অন্যদিকে বিজেপি একেবারেই সদ্য বিজেপিতে যোগ দেয়া তাপস রায় তাকে প্রার্থী করেছে। তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপরেই কেন বারে বারে ভরসা রাখছে তৃণমূল? দেখো, সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন থেকে রাজনীতিবিদ, দীর্ঘদিন থেকে রাজনীতিটা করেন। তৃণমূলের একদম প্রথম থেকে সঙ্গী কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়। মাঝখানে মতানৈক্যর জন্য দল ছেড়েছিলেন, কংগ্রেসে গেছিলেন, কিন্তু তিনি কিন্তু তৃণমূলের এক কথায় স্তম্ভ বলা চলে। কারণ ওই যে বললাম 2009 যে উত্তর কলকাতায় হাতছাড়া হয়, বামফ্রন্ট দখল করেছিল, তো তারপরে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু এই উত্তর কলকাতার দখল নেয় তৃণমূল কংগ্রেস, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মুখ করে কিন্তু লড়াই করছে। এবার যদি বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয়, এবং যে রাজনীতি যে সংগঠনটা দীর্ঘদিন থেকে জনপ্রতিনিধি থাকার সুবাদে কি বলবো, সাধারণ মানুষের সাথে একটা যোগাযোগ তার একটা তৈরি হয়েছে। এখন তৃণমূল বলো, সরকার যতদিন বেড়েছে, দল বড় হয়েছে, অনেকেরই প্রার্থী হওয়ার ইচ্ছে থাকতে পারে সেখানে। তারপর তুমি জানো কিছুদিন আগে যেটা নতুন তৃণমূল বা আদি নব্বর একটা বিবাদ তৈরি হয়েছে, সেইখান থেকে অনেকেই দাবি করেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বয়স হয়েছে, এবার অন্য কাউকে মুখ করা হোক। কিন্তু যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন থেকে জিতে এসছেন, আর রাজনীতির উত্তর কলকাতার রাজনীতির যে ভিতটা সেটা কিন্তু সুদীপের হাত ধরেই তৈরি। দলনেত্রীও জানেন, তার অত্যন্ত বিশ্বস্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়, কারণ দীর্ঘদিন সংসদে থাকার সুবাদে আমরা যদি দেখি যে সংসদে যে প্রশ্ন উত্তর পর্ব, সেখানে কিন্তু প্রথম সারিতে তৃণমূলের মুখ হয়ে থাকেন কিন্তু এই সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় আছেন, ডেরেক ও ব্র্যান্ডরা করেন, কিন্তু লোকসভায় কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু থাকেন প্রথম সারিতে। সুতরাং সেই দিক দিয়ে যে এগুলো ম্যানেজ করা, যে সংসদে তৃণমূলের প্রধান মুখ হওয়া, তো এই বিষয়গুলো চিন্তা করে দলনেত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করেছেন। কারণ তার বিকল্প এখন কিন্তু বিশেষ করে পার্লামেন্টারি রাজনীতিতে তৃণমূলে এখনও হয়ে ওঠেনি। এখানে প্রধান মুখ কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়, অন্য কাউকে সেভাবে প্রশ্নোত্তর পর্বে দেখা যায় না। একেবারেই গত 3 বারের সাংসদ উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়। একেবারে আমরা বলতে পারি যে এই যে 3 নেতা, প্রদীপ ভট্টাচার্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়, তাদের মধ্যে হেভিওয়েট কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় একেবারে। আর এই মুহূর্তে আমরা দেখে নেব 2019 সালের লোকসভা ভোটের ছবিটা। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল থেকে প্রার্থী হয়েছিলেন এবং পেয়েছিলেন 4,74,000 ভোট। আর রাহুল সিনহা তিনি হয়েছিলেন বিজেপির প্রার্থী 2019 সালে, তিনি 3,47,000 ভোট পেয়েছিলেন। অন্যদিকে সিপিআইএম প্রার্থী কর্ণিকা বোস তিনি 71,000 ভোট পেয়েছিলেন, অর্থাৎ ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি ছিল না। আর কংগ্রেসের তরফে দাঁড়িয়েছিলেন সায়েদ শাহিদ ইমাম এবং 26,000 ভোট পেয়েছিলেন তিনি। অর্থাৎ মূলত যে লড়াইটা হয়েছিল তৃণমূল ভার্সেস বিজেপি, আর সেখানে কিন্তু খুবই কম 1 লক্ষর কাছাকাছি ভোটের মার্জিন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেদিক থেকে সিপিএম এবং কংগ্রেস কিন্তু অনেকটাই পিছিয়ে। যদিও এবার সিপিআইএম এবং কংগ্রেস জোট প্রার্থী দেওয়া হয়েছে প্রদীপ ভট্টাচার্যকে, এবং তিনি কতটা আশার আলো দেখাতে পারেন সেদিকেই নজর রয়েছে। কিন্তু মূলত যে লড়াইটা হতে চলেছে সেটা কিন্তু বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস লড়াই হতে চলেছে। 2019-এর লোকসভা ভোটের ফলাফল কিন্তু এমনটাই বলছে। পাশাপাশি যে আলোচনায় আমরা ছিলাম যে তাপস রায় তিনি যোগদান করেছেন বিজেপিতে, তিনি যেটা দাবি করছেন যে ভূমিপুত্র, তিনি নাকি কলকাতার ভূমিপুত্র, মধ্য কলকাতা এবং উত্তর কলকাতায় তার বেড়ে ওঠা এবং কিশোর যাপন। আর অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তুমি বলছো যে 3 বারের সাংসদ, তার একটা আলাদা ফ্যান বেস রয়েছে, কিন্তু আমরা বরানগরের বিধায়ক তাপস রায়, তারও কিন্তু একটা জনসমর্থন রয়েছে, তিনি নিজেকে ভূমিপুত্র বলে দাবি করছেন। তাহলে তাপস রায় কতটা হালে পানি পেতে চলেছেন? না, তাপস রায় যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেবেন, এই কারণে দেবেন আমি বলি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা এটা শুধুমাত্র তৃণমূলের তাপস রায় একা বা কুণাল ঘোষ নয়, হয়তো অসন্তোষটা আরও অনেকের মধ্যেও রয়েছে। এবার এই যে অসন্তোষ, যারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ বলতে পারো, তো এই যে মানুষরা, এই যে নেতারা, তারা কতটা তাপস রায়কে সাথ দেবেন, দিতেও পারেন কিছুটা হয়তো সঙ্গ পেতে পারেন।
বিজেপির সমর্থন তো তাপস রায় পাবেনি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে তৃণমূলের মধ্যে ফাটল ধরিয়ে তিনি নিজের মধ্যে কতটা ভোট টানতে পারে সেটা একটা বিষয়। পুরোটা না হলে কিছুটা তো পারবেনই, কিছুটা পারবে, যেহেতু দীর্ঘদিন থেকে তৃণমূল দলটা করতেন। এমনকি দেখো একটা জিনিস, যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় যে রোজ ভ্যালি কাণ্ডে, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল, বেশ কিছুদিন জেলেও ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাপস রায়ের বিরুদ্ধে সেরকম কিন্তু তেমন কোনো অভিযোগ নেই। আমরা দেখেছি গত 12ই জানুয়ারি তাপস রায়ের বাড়িতে ইডি রেড করে, তো সেখানে কিন্তু তেমন কোনো কিছু রহস্য উঠে আসেনি। সেদিক দিয়ে তাপস রায়ের পাশে অধীরবাবুও দাঁড়িয়েছিলেন, এক কথায় ক্লিন চিট দিয়েছিলেন তাপস রায়কে। তো সেদিক দিয়ে বলা যায় তাপস রায় কিন্তু স্বচ্ছ ভাবমূর্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দলবদলটা একটা বিষয়, কিন্তু দলবদলটা যেহেতু একেবারে দলবদলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে 23 বছর তিনি একটা দল করার পর, যদিও তিনি প্রথমে কংগ্রেসে ছিলেন, তারপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তারপর কিন্তু সেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান, বিভিন্ন ইস্যু কিন্তু সামনে আসছে এই দলবদল প্রসঙ্গে। সেখানে প্রথমেই যে ইস্যুটা রয়েছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতা, সেই কারণ উঠে আসছে, যেমন পাশাপাশি উঠে আসছে এই উত্তর কলকাতা কেন্দ্রে লোকসভার টিকিট চেয়েছিলেন তিনি, কিন্তু সেই টিকিট তিনি পাবেন না, এটা জেনেই তিনি বিজেপিতে যোগদান করেছেন, এমন কথাও কিন্তু শোনা যাচ্ছে। যদিও সেই যুক্তি কিন্তু অস্বীকার করেছেন তাপস রায়। পাশাপাশি আরও যে বিষয়টা তিনি বারে বারে বলে দল ছেড়েছেন, যে দুর্নীতি, তৃণমূলের যে দুর্নীতি বারবার উঠে আসছে এই লোকসভা ভোটের প্রাক্কালে, সেই দুর্নীতি কথাটা শুনতে শুনতে তিনি ক্লান্ত। এই ইস্যু দেখিয়েই কিন্তু দল ছেড়েছিলেন তাপস রায়। আর এই লোকসভা ভোটের প্রাক্কালে দল বদল করেই উত্তর কলকাতা থেকে বিজেপির মুখ তাপস রায়, যেখানে কিন্তু সেকেন্ড পজিশনেই রয়েছে বিজেপি গত লোকসভা ভোটের নিরিখে। তাহলে তাপস রায়ের এই দল বদল কি কোনোভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে এই লোকসভা কেন্দ্রে, কি মনে করছো? তাপস রায়ের দল বদল নিয়ে, তার আগে আমি দল বদল নিয়ে কয়েকটা কথা বলি। দেখো, দলবদল আমার মনে হয় তিনটে কারণে হয়। এক নম্বর হচ্ছে ভোটের আগে কিছু নেতা ভাবেন কোন দলে গিয়ে জিততে পারবেন, সেই ভেবে সেই দলের জনপ্রীতি দেখে দলবদল করেন। অন্যদিকে কিছু নেতা দলবদল করেন যিনি হয়তো ভোটের টিকিট পান না, দলের উপর অসন্তোষ প্রকাশ করে দলবদল করেন। অন্যদিকে আরেকটা দলবদল হয়, সেটা হচ্ছে ভোটের ফলাফলের পর কেউ জনপ্রতিনিধি হয়েছেন, জনপ্রতিনিধি হওয়ার পর হয়তো দলের সঙ্গে নতুন দলের সঙ্গে হয়তো বিবাদ বেঁধে যায় কোনো কারণে, সেখানে তারা ক্ষোভ প্রকাশ করেন, দলে থেকে কাজ করতে পারছি না, কেউ আবার বলেন দমবন্ধ হয়ে আসছে। তো দমবন্ধ হয়ে যায়, তারপরে দেখা যায় যে দমবন্ধের চিকিৎসা না করে তিনি দলবদল করে নেন। দলবদল করার পরে তার এক কথায় দমবন্ধ যে অসুখটা সেটা কিন্তু ঠিক হয়ে যায়। তো এখানে আমার একটা মনে হয় যে সায়েন্টিস্টদের এটা নিয়ে একটু রিসার্চ করা উচিত, যে যারা বলেন যে দমবন্ধ হয়ে আসে, তো দল বদল করলে কীভাবে এই দমবন্ধ কোন ফ্যাক্টরটা কাজ করেছে? তাপস রায় যেটা, অবশ্যই টিকিট পাওয়াটা প্রথম, অবশ্যই এখন টিকিট পেতে গেলে তাকে তো বিভিন্ন ইস্যু তো তুলে ধরতেই হবে। আর তৃণমূলের যে দুর্নীতি, রাজ্য সরকারের গত 13 বছর যে দুর্নীতি, এটা তো হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ পার্থ চট্টোপাধ্যায় জেলে, শিক্ষক নিয়োগ দুর্নীতি, আমরা জানি জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও জেলে রয়েছেন রেশন দুর্নীতি যে হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তিনি যখন দল পাল্টাবেন, এগুলো তো সামনে তাকে আনতেই হবে। তাছাড়া আরেকটা জিনিস, যে সন্দেশখালী, এটাও কিন্তু তাপস রায় মুখ খুলেছেন, যেগুলো সহ্য করতে পারছে না। তো এগুলো বলারই বিষয়, এগুলো রাজনীতির কথা, এগুলো বলবেনই। কিন্তু দল বদলটা তাপস রায়ের মূলত টিকিট পাওয়া। মানে তুমি বলতে চাইছো যে এই সন্দেশখালী প্রসঙ্গ এবং পাশাপাশি যে দুর্নীতির প্রসঙ্গ, এটা সব থেকে সহজ অজুহাত মনে হয় তৃণমূল ছাড়ার এখন। আর এই দুটোকে অজুহাত করে তিনি মূলত টিকিটটাই তার উদ্দেশ্য ছিল। তাহলে গত 23 বছরে তো তিনি দলবদল করতে পারতেন, তাহলে এখনই কেন? অবশ্যই তৃণমূল দেখো 2011 থেকে রাজ্যে ক্ষমতায়, দুর্নীতির অভিযোগ তো আজকে না, 2024-এ তো ওঠেনি, এটা অনেকদিন আগে থেকে উঠছে। পার্থ চট্টোপাধ্যায় গত 2023-এর 22-এ তৃণমূলের যে সভা হয়, সেই সভার ঠিক পরের দিনই কিন্তু 22শে জুলাই সম্ভবত, তারপর পার্থ চট্টোপাধ্যায় কিন্তু জেলে। তো তারপরেও দল পরিবর্তন করতে পারতেন, কিন্তু পরিবর্তন করতে 2024 ঠিক লোকসভা নির্বাচনের আগে টিকিট পাওয়াটা একটা উদ্দেশ্য ছিল তাপস রায়ের। আমি যেটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করছিলাম, যে টিকিট পাওয়াটা উদ্দেশ্য এবং পাশাপাশি যে তিনি দুর্নীতির বিরুদ্ধে একটা সুর তুলে দল ছাড়লেন, পাশাপাশি অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই দিতে চলেছেন তিনি, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু এটা জনগণের উপর কতটা প্রভাব ফেলতে পারে?
কারণ এতদিন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, বিজেপিতে এলেন, এটা কি জনগণ ভালোভাবে দেখবে নাকি অন্য কোনো প্রতিক্রিয়া হতে পারে? দেখো, রাজনীতিবিদদের দলবদল যে করেন না, যখন শাসক দলে যান তার কিন্তু সাধারণ মানুষের অন্যরকম একটা প্রভাব ফেলে, আর বিরোধী দলে গেলে সেটা একটা প্রভাব অন্যরকম পড়ে। তো সুতরাং তাপস রায়ের যে দলবদ পরিবর্তন, উনি কিন্তু শাসক দলে ঢোকেননি, উনি গেছেন বিরোধী দলে। সুতরাং এইখানে জনমানসে কিন্তু অন্যরকম একটা প্রতিক্রিয়া তৈরি হবে। আর যেহেতু তাপস রায়ের একটা জনভীতি রয়েছে, সুতরাং বিজেপি যে উত্তর কলকাতায় অল আউট ঝাঁপাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তাপস রায়, তাছাড়া বিজেপির যদি আমরা কলকাতা কেন্দ্রিক রাজনীতি দেখি, সেরকম কিন্তু বিজেপি কিন্তু নেতা উঠে আসেনি। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে, অন্যদিকে তোমার দিলীপ ঘোষ তিনিও পশ্চিম মেদিনীপুরের, সুকান্ত মজুমদার তিনি বালুরঘাটের। কলকাতা কেন্দ্রিক বিজেপি কিন্তু তেমন প্রভাব ফেলার নেতা নেই। সজল ঘোষই উঠে এসেছিলেন, তো সেইখানে বিজেপি কলকাতা কেন্দ্রিক যে এরকম প্রভাবশালী কোনো নেতা এলে তাকে যে সাদরে গ্রহণ করে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর তাপস রায় যেহেতু তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই, দুর্নীতির অভিযোগ নেই তাপস রায়ের বিরুদ্ধে, সুতরাং তাকে নেওয়াটা এটা কোনো ব্যাপার নয়, তাপস রায়কে নেবে। কিন্তু ঘটনা যে জনমানসে যে বললাম যে শাসক দলে গেলে জনমানসে একটা অন্যরকম প্রতিক্রিয়া তৈরি হয়, বিরোধী দলে গেলে সেটা একটা অন্যরকম। যেহেতু এটি লোকসভা নির্বাচন, দেশের সরকার গঠনের, সুতরাং ভোটটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে। তাহলে তুমি বলতে চাইছো যে এই তাপস রায়ের যে বিজেপিতে যোগদান, এটা তার ভাবমূর্তিকে আরো স্বচ্ছ করবে? স্বচ্ছ করবে না এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ দেখো রাজনীতি তো আর একদিনে হয় না, কারণ তাকে দীর্ঘদিন রাজনীতি জার্নি করতে হবে। কারণ এই ভোটের ফলাফল পর তাপস রায় কী করবেন, একটা তো সাধারণ মানুষ জনমানুষের একটা প্রশ্ন থেকেই যায়, তিনি কি আবার তৃণমূল কংগ্রেসে ফিরবেন? কারণ অনেক নেতাই ভোটের আগে দল পরিবর্তন করেন, ভোটে জেতার পর বা হারার পর দল ছেড়ে ফিরে গেছেন পুরনো দলে। সুতরাং এটা কিন্তু একটা প্রশ্নটা থেকেই যাবে, কারণ তাপস রায় কী করবেন এটা জনমানুষের একটা প্রশ্ন তৈরি হবে। কিন্তু যেহেতু লোকসভা নির্বাচন, দেশের সরকার গঠনের নির্বাচন, সুতরাং এখানে ভোটটা কিন্তু মুখ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুতরাং এইখানে লোকসভা নির্বাচনে কি জনমানুষের তেমন কোনো পড়বে না। আর যেহেতু দেশের কেন্দ্রীয় সরকার নির্বাচনের ভোট, লোকসভা নির্বাচন, সেই ভোটটা অন্যরকম হবে। আর প্রচারে দেখো প্রধানমন্ত্রী ইতিমধ্যে 4 বার সভা করে গেছেন। বিজেপি যে অল আউট ঝাঁপাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর পাখির চোখ 35টির মধ্যে অবশ্যই উত্তর কলকাতা রয়েছে। সুতরাং যে জনমানুষে যে একটা নেগেটিভ প্রভাব পড়ার, সেটা বিজেপি সেভাবে হয়তো পড়তে দেবে না। কারণ পড়তো, আমরা জানি সজল ঘোষ তিনি কিন্তু উত্তর কলকাতার জন্য তৈরি হচ্ছিলেন, তাকে বরানগর থেকে টিকিট দিয়ে এক কথায় বিজেপি তাকে থামিয়ে দিয়েছে। সুতরাং তেমন কোনো প্রভাব পড়বে না এখানে। একেবারে এই দল বদলের প্রসঙ্গটা বারবার ঘুরে ফিরে আসছে। দল বদলের পর তাপস রায় কি জানিয়েছিলেন একবার শোনাবো। যথাযথ করেছে, তুলনা করেছে, ঠিক করেছে। কাউকে তৃণমূল করতে দেবে না, ও করবে আর ওর বউ করবে, আর কেউ তৃণমূল করবে না। আর ও ইচ্ছা হলে তৃণমূল ছেড়ে চলে যাবে 6 বছর দিয়ে, দিদিমণি এবং তৃণমূলের বিরুদ্ধে বিষোদ্গার করবে। আর তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে হারিয়ে দিয়ে বলবে এই তৃণমূলকে হারিয়েছি, আমি হেরেছি তো কি হয়েছে, তৃণমূলকে তো হারিয়েছি, সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি। গতকাল স্কুলটা একটা ভারতবর্ষের একটা অন্যতম শ্রেষ্ঠ স্কুল। সেই স্কুলের 2টো ফ্ল্যাট দখল, একবার দখল করেছিল তখন যুব কংগ্রেসের সভাপতি, কংগ্রেস আমলে। পরবর্তীকালের দখল সেটা বোধ হয় 98-99 সালে তৃণমূলের এমপি হিসাবে। তারপরে স্কুলের ভেতরে কখনো এমপি এমএলএর অফিস বা পার্টি অফিস হয়, আনঅথরাইজ কনস্ট্রাকশন করে সেটাও করে রেখেছে। আমি অবাক হয়ে যাই যে মেথডিস্ট চার্চ বা ক্যালকাটা বয়েজ স্কুল অথরিটি বা আমাদের দল এগুলোর দিকে একটু দৃষ্টিপাত করে না, এগুলো দেখে না, কিছু বলে না। একেবারে আপনারা শুনলেন তাপস রায়ের কথা। একটা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছে। একটা শেষ প্রশ্ন দিয়ে শেষ করব যে গত 2বারের লোকসভা নির্বাচনের আমরা যদি ফলাফল দেখি, পাশাপাশি যে 3 নেতা রয়েছে তাদের জনপ্রিয়তার নিরিখে যদি দেখি, তাহলে এবারের ভোটে কার পাল্লা ভারী? না দেখে, যেহেতু কলকাতা মানে রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতা, আর উত্তর কলকাতা তৃণমূলের পাল্লা ভারী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ জানো কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা স্তম্ভ। আবার বলি
যেহেতু তিনি দীর্ঘদিন থেকে উত্তর কলকাতার সাংসদ, একটা স্তম্ভ তিনি ওখানকার বলা চলে, তো সেদিক দিয়ে তৃণমূলের পাল্লায় ভারী। তাছাড়া আমি কয়েকটা ইয়ের কথা বলি, যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সংখ্যালঘু ভোট কিন্তু অনেকটা রয়েছে। চৌরঙ্গিতে যেন 2021 সালের ফলাফল যদি দেখি, চৌরঙ্গি থেকে তৃণমূল পেয়েছিল 70,101 ভোট, সেখানে বিজেপি পেয়েছিল 24,757 ভোট, ডিফারেন্স অনেকটা। আর একটা কেন্দ্র এন্টালি থেকে তৃণমূল পেয়েছিল 1,01,709, সেখানে বিজেপি 43,457। সুতরাং এই যে আরেকটা কেন্দ্র যেটা হচ্ছে বেলেঘাটা, পরেশ পাল ওখানকার বিধায়ক, বেলেঘাটাতে 1,03,182 তৃণমূল কংগ্রেস পেয়েছিল, বিজেপি পেয়েছিল মাত্র 36,042 ভোট। সুতরাং তৃণমূলের ভোট ব্যাংক কিন্তু যথেষ্ট মজবুত, ডিফারেন্স অনেকটা। তাপস রায় নিজের যে পুরনো রাজনৈতিক অভিজ্ঞতা তার ভিত্তিতে কতটা টানতে পারে, তৃণমূলের অন্দরের ভোট কতটা কাটতে পারবেন, বা সুদীপের উপর যে অসন্তুষ্ট রয়েছে সেটা কতটা বের করে আনতে পারবেন, সেটা একটা বিষয়। পাশাপাশি একটা বলবো যে দেখো, এই যে দুর্নীতিগুলো সামনে তো এসছে, পাশাপাশি যে গার্ডেন রিচের কাণ্ডটা ঘটে গেল একটা, এগুলো অনেকটা তৃণমূলের বিরুদ্ধে একটা প্রভাব ফেলবে। কিন্তু সেটা যেহেতু ডিফারেন্সটা অনেকটা, তৃণমূলের সংগঠন অনেকটা মজবুত, তুলনায় বিজেপির সে সংগঠন সেভাবে নেই বললেই চলে। তো এদিক দিয়ে বলবো সংগঠন, পাশাপাশি এই যে একটা ভোটের পার্সেন্টেজ ডিফারেন্স, কিছুটা সংখ্যালঘু ভোট অনেকটা, তো সেদিক দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাল্লা অনেকটা ভারী বলা চলে। একেবারেই যেমনটা বললো, সুদীপ ভট্টাচার্যের পাল্লা অনেকটাই ভারী, আর সেই কারণেই কিন্তু তৃণমূল বারবার ভরসা রাখছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর। গত 3 বারের সাংসদ, অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। গত 3 বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার উপরেই ভরসা রেখেছে তৃণমূল। অন্যদিকে বিজেপি ভরসা রেখেছে একেবারে বিজেপির নতুন মুখ, রাজনীতির নয়, বিজেপির নতুন মুখ তাপস রায়ের ওপর। আর অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, যদিও লড়াইটা কিন্তু তৃণমূল ভার্সেস বিজেপি হতে চলেছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের মত। পাশাপাশি গত 3 বারের সাংসদ হওয়ার জন্য এই 3 নেতার মধ্যে অন্যতম হাই ভোল্টেজ নেতা, মানে সবথেকে হাই ভোল্টেজ নেতা আমরা বলতে পারি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। যদিও তাপস রায় এখানকার ভূমিপুত্র বলে নিজেকে দাবি করেছেন, সেক্ষেত্রে তিনিও একটা হাড্ডাহাড্ডি লড়াই দিতে চলেছেন। তবে শেষ কথা বলবে জনগণ, শেষ কথা বলবে উন্নয়ন। মানুষ কোন দিকে ভরসা রাখেন সেই জানতে চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।